আসলে জেমস ভাইয়ের মতো গান করতে পারার যে ভাবনাটা, এই ভাবনাটাই ধারণ করা আসলে অনেক বিরাট ব্যাপার আমার মনে হয়। না, জেমস ভাইয়ের আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই। জেমস ভাই আমাকে প্রচণ্ড আদর করে। মার্কেটে এই কথাটা ঘুরে আসলে এখন অনেক ধরনের শিল্পী রিয়েলিটি শো থেকেই এসেছে বাংলাদেশে, দেখা যায় জারজ সন্তানের মতো। হ্যালো, আমি সজল। ওয়েলকাম টু নিউজ ডি লাইফস্টাইলে। আমি থাকছি আজ আমার অনেক না বলা কথা আর অনেক জানা ব্যাপার স্যাপার নিয়ে। তো গল্প হবে, আড্ডা হবে, সাথে কিছুটা গানও হবে। মহাখালীতে জন্ম, এখন মহাখালীতেই আছি। তো এখান থেকে আমার গানের শুরুটা না, আমার গানের শুরুটা খিলগাঁও থেকে শুরু হয়েছে। ওখানে প্র্যাকটিস প্যাড ছিল, কমার্শিয়াল প্র্যাকটিস প্যাড। অনেক ধরনের ব্যান্ড, অনেক ধরনের মিউজিশিয়ানসরা এখানে এসে প্র্যাকটিস করতো। তো দরজার বাইরে দাঁড়িয়ে গান শুনতাম, গিটার নিয়ে হাঁটাহাঁটি করতে দেখতাম বিভিন্ন মিউজিশিয়ানদের। তো সেখান থেকে আসলে আগ্রহ। আর ঘরে গান বাজনার পরিবেশ ছিল কিছুটা। আমার নানা বাউল গানের আসর বসাতো প্রায় বৃহস্পতিবার রাতেই আমাদের নানুর বাড়িতে মহাখালীতে। তো সেখান থেকে প্রথম ইন্টারেস্ট, আর দ্বিতীয় ইন্টারেস্ট হচ্ছে খিলগাঁও বিভিন্ন ব্যান্ডদের দেখে। তো এরপরে আমার ফ্রেন্ডদের গিটার কেনা হলো, আমি কিনিনি। তো আমি গান গাওয়ার চেষ্টাটাই করতাম। তো এরপরে আস্তে আস্তে আসলে এক একজন এক একটা ইনস্ট্রুমেন্ট শেখা শুরু করলাম। তো সেভাবেই আসলে মিউজিকের শুরু। পরিবারের সাপোর্ট আসলে আমরা যখন গান বাজনা শুরু করেছি 2000-এর দিকে, 99-2000-এর দিকে, তখন থেকে আর ওই সময়টা আসলে ওই প্রেক্ষাপটে ফ্যামিলি কখনোই মিউজিক করাটা বা স্পেশালি রক মিউজিক করাটাকে সাপোর্ট করতো না। গিটার, ড্রামস এই ধরনের ইনস্ট্রুমেন্ট দেখা মাত্রই আসলে মুরব্বীরা বিগড়ে যেত যে ছেলে মেয়ে শেষ, বরবাদ হয়ে গেছে, জীবন শেষ, তো ছেলে নষ্ট হয়ে গেছে। তো এমন একটা ধারণা ছিল। ব্যাপারটা আসলে এমন না। তো এই ধারণাটা সবচেয়ে বেশি ছিল আমার বাবার, আর উনি একটু ধার্মিক মানুষ ছিল, বিধায় গান বাজনাটা খুব বেশি পছন্দ করতো না। তো আমার মায়ের সাপোর্ট আমি শুরু থেকে এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি, এবং সেম লেভেলেই সাপোর্টটা পাচ্ছি। প্রথম থেকে যেমনটা ছিল এখন পর্যন্ত তেমনটাই আছে সাপোর্ট। চমৎকার সাপোর্ট পেয়েছি আমি আমার মায়ের। শেষের দিকে বাবাও সাপোর্ট করেছে, আর এখন তো আমার মেয়ে আছে নিজের, আমার ওয়াইফ আছে। তো ওদের সাপোর্ট সবসময় পাই এবং ওরা আমার অনুপ্রেরণা। 2012 পাওয়ার ভয়েস আমার জীবনটা আসলে বদলে দেওয়ার গল্প সেখান থেকে শুরু হয়। এর আগে থেকে আমরা ব্যান্ড মিউজিকের সাথে জড়িত, কনসার্ট করি, মাঠে ঘাটে হাটে। অনেকগুলো ব্যান্ড ভাঙা গড়ার মধ্য দিয়ে মিউজিক চলছিল। তো এক পর্যায়ে পাওয়ার ভয়েস এলো লাইফে হঠাৎ করেই। তো আমার যাওয়ার প্ল্যান ছিল না। আমার একটি ফ্রেন্ড ও রেজিস্ট্রেশন করেছিল, ও যাবে। তো আমারটাও করেছে, কারণ সাহসের জন্য, সাপোর্টের জন্য আমাকে নিয়ে যাবে সাথে। তো ওর হয়নি, আমার হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন। তো এমন কোনো প্ল্যান ছিল না বা প্রস্তুতিও ছিল না। তো পাওয়ার ভয়েস হওয়ার পরে আসলে আমি আমার প্রপার মিউজিকটা করার সুযোগ পেয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি বাংলাদেশের মেইন স্ট্রিম মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করার, মেন মিউজিশিয়ান কম্পোজারদের সঙ্গে কাজ করার। প্লেব্যাক করবো কখনো ভাবিনি। 23-24টা মুভিতে গান গাওয়া হয়েছে, ম্যাক্সিমাম মুভিতে টাইটেল ট্র্যাক গাওয়ার সৌভাগ্য হয়েছে এখন পর্যন্ত। অ্যাডে গান গাচ্ছি, জিঙ্গেলে ভয়েস দিচ্ছি, তো ভাল লাগে। কিন্তু ইন্ডাস্ট্রির অনেক কিছুই ভাল লাগে না, যেমন লিয়াজ লবিং, অনেক গদবাঁধার নিয়মতান্ত্রিক যে ব্যাপারটা, যে সবার সাথে টাচে থাকতে হয় কাজের জন্য, বা স্বজনপ্রীতি, এই ব্যাপারটা আসলে কখনোই ভাল লাগতো না শুরু থেকেই। তো 2000-এ যখন ভাল লাগেনি, এখনও লাগে না। আমার মনে হয় যে আগামী 1-2 দশকেও লাগবে না। তো এমনটাই ছিলাম, এমনটাই আছে, এমনটাই থাকবো। এই তো আসলে জেমস ভাইয়ের মতো গান করতে পারার যে ভাবনাটা, এই ভাবনাটাই ধারণ করা আসলে অনেক বিরাট ব্যাপার আমার মনে হয়। কারণ বাংলাদেশে রকস্টার যারা জন্মেছে, এদের মতো জেমস ভাই অন্যতম। তো জেমস ভাইয়ের মতো গান গাইতে পারি এমন যদি কারো মনে হয়, আশেপাশেও মনে হয় যে হালকা হয়, বা জেমস ভাইয়ের গানগুলো যখন গাই তারা এনজয় করে, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। কারণ আমি দেখেছি যে বাইরে যারা আছে, বব মার্লে, জিম মরিসন, মার্ক নফলার, ওনাদেরকে যারা ফলো করে, তো ফলো করতে পারাটা আসলে অনেক বিরাট ব্যাপার। আমি চেষ্টা করি মানুষকে গানগুলো সেই অনুভূতিতেই টাচ করানোর জন্য। তো যদি অনুভূতি টাচ হয়ে থাকে মানুষের আমার গায়কিতে, তো এটা আলহামদুলিল্লাহ। আর জেমস ভাইকে অনুকরণ করাটা অনেক বিরাট ব্যাপার। না, জেমস ভাইয়ের আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই। জেমস ভাই আমাকে প্রচণ্ড আদর করে, এবং আমার ফার্স্ট ইউএসএ ট্যুর
আমি নিউ ইয়র্কে 2.5 মাস ছিলাম। সেই ট্যুরটা আমি নগর বাউলের কন্ট্রাক্টেই গিয়েছি এবং নগর বাউলের সঙ্গে একই প্লেনে গিয়েছি, একই হোটেলে থেকেছি, একই খাবার খেয়েছি, একই স্টেজ শেয়ার করেছি এবং তাদের কন্ট্রাক্টে ছিলাম। তো এটা বিশাল অ্যাচিভমেন্ট, আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আসলে পাওয়ার ভয়েস হওয়ার চেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি এটা, কারণ জেমস ভাইয়ের সান্নিধ্য পাওয়াটা আমার জন্য সবচেয়ে বেশি স্বপ্নের ছিল। মার্কেটে এই কথাটা ঘুরে আসলে এখন অনেক ধরনের শিল্পী রিয়েলিটি শো থেকেই এসেছে বাংলাদেশে, দেখা যায় যারও সন্তানের মতো, যারা বাবা মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছে অলরেডি, অনেক স্ট্যাটাস দেখা যায় ফেসবুকে। তো এটা আমরাও দেখি, আমরা খুব মর্মাহত হই, আসলে রাগও হয় না, নাম বলার প্রয়োজন মনে করছি না, কারণ ওরা নামটাই শুনতে চায়। তো আমরা এতটা সস্তাভাবে নাম নিতে চাই না কারো। তো ওই দলে আসলে আমি নেই ভাই, আমি জেমস ভাইয়ের ভক্ত, মাঠে ধুলাবালুতে মাটিতে দাঁড়িয়ে গান শুনতে পছন্দ করি, এখনও শুনি, ভবিষ্যতেও শুনবো। আর জেমস ভাইয়ের গান তো গাইবই, জেমস ভাইয়ের গানই গাইব। বাংলাদেশে আসলে মিউজিক করাটা অনেক টাফ, স্পেশালি ব্যান্ড মিউজিক করাটা, কারণ ফ্যামিলি সাপোর্ট থাকে না, টাকা কামানোর একটা ব্যাপার থাকে। মিউজিক করলে অন্য কিছু করতে আসলে করাটা কষ্ট, কারণ একটা কিছু করাটাই ভালো মন দিয়ে। তো এভাবে করতে গিয়ে আমরা এমন কিছু শিল্পীর সম্মুখীন হচ্ছি যারা আসলে কন্ট্রোভার্সি করে বাজারে নিউজে থাকতে চায়, কিন্তু এমন মানুষদের নিয়ে কথা বলে, ব্যক্তিত্বদের নিয়ে, যাদের নিয়ে কথা বলাটা আসলে ওদের মুখে নামটাই মানায় না। ওরা কার গান গায়, কী গায়, কেন গায় জানি না, নামটাই মানায় না, গান কিভাবে মানাবে? আমার কাছে তো ভাই ভালো লাগে না। আর আমার কাছে তো জারজ মনে হয়, আমি একটু আগেই বললাম জারজ মনে হয়, কারণ নিজের বাবাকে মাকে যারা অস্বীকার করে আর বাবা মাকে নিয়ে যারা গালাগালি করে, ওরা জারজ ছাড়া আর কিছুই হতে পারে না। তো এক কথায় ওরা জারজ, এছাড়া আর কিছু মনে হয় না আমার কাছে। আড্ডার ফাঁকে ফাঁকে আসলে গান শোনা ভালো, তো গান শোনেন একটা। আমি তো প্রেমে পড়িনি, এই ও হো হো প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি, এই প্রেম আমার উপরে পড়েছে। আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো। নিজের একটি গান গাওয়ার চেষ্টা করছি, লুৎফর হাসানের লেখা ও সুরে, ভাল লাগে গানটা। তোমার আমার মধ্যিখানে কি দীর্ঘ পথ রাখা, চাইতাম চলে থাকতো যদি উইরা যাইবার পাখা। তোমার দেখার ইচ্ছা নিয়া খুঁজি পাতায় ফুলে, ছবি দিও ছবি দিও ছবি দিও তুলে, ছবি দিও ছবি দিও ছবি দিও তুলে। বাবা একটু হাসো, একটু স্মাইল করো, একটু স্মাইল করো, হাসো। আমার মেয়ে কায়নাত হাসান মানহা ওর নাম। তো ওই এখন আমার লাইফ, এটা আসলে সব বাবারাই বলে, কিন্তু আমারটা আসলে প্রমাণিত, কারণ আমার কোনো আড্ডা নেই বাইরে, মিউজিক করতে যাওয়া ছাড়া আমি অন্য কোনো কাজেই বের হই না বাসা থেকে, দোকানেও যাই না। যতক্ষণ থাকি আমার মেয়ের সঙ্গেই থাকি, আর ও আমার সঙ্গেই থাকে। আর ও প্রচণ্ড দুষ্ট, এখন দেখে বোঝা যাচ্ছে না, প্রচণ্ড হাসি খুশি একটা বাবু, কিন্তু এখন আপনাদের জন্য হাসছে না, কিন্তু আপনাদের দেখতে দেখতে ইনশাল্লাহ যখন অভ্যস্ত হয়ে যাবে তখন ঠিকই আসবে। টাটা দাও, টাটা দাও, হ্যালো, একটু হাসো, স্মাইল। এখন এটা হবে না। মানহা একটা বব দাও, বব দাও। ও খুব ভয়ঙ্করভাবে বব দিতে পারে, তো এখন দিচ্ছে না। হাসি এবং রাগ সবই আসলে আস্তে আস্তে মানুষের ঠিক হয়। তো আমাদেরও সময় লেগেছে, ওরও সময় লাগবে, ওর জন্য দোয়া করবেন সবাই। বাংলাদেশে আসলে ব্যান্ড মিউজিকটাই লাভ করা হয় বাংলাদেশি মিউজিকের মধ্যে, স্পেশালি ফিলিংস, নগর বাউল, LRB, বাচ্চু ভাই,
বাচ্চু ভাইকে ভালোবাসি, যেমন জেমস ভাইকে ভালোবাসি, বাচ্চু ভাইকেও তেমনটাই ভালোবাসি, আর তার চেয়েও বেশি ভালোবাসি আজম খানকে, গুরুকে। তো তো এই তো বাংলাদেশে এর বাইরে আসলে সবার গানই শোনা হয়, কিন্তু ততটা ভালো লাগে না। আর আমি পার্সোনালি ডায়ার স্ট্রেটস ব্যান্ডের বা পৃথিবী ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল লিজেন্ড মার্ক নফলার, স্যার মার্ক নফলারের ফ্যান। ওনার গায়কির ঢংটা আয়ত্ত করতে পারার চেষ্টা করি। ইনশাল্লাহ ভবিষ্যতে ওই ধরনের কিছু গান বাজনা করার চেষ্টা করব, ইচ্ছা আছে। এই প্রজন্মের ভালো লাগার মধ্যে শিরোনামহীন ব্যান্ড, যতদিন তুহিন ভাই ছিল ভালো লাগতো। অনেক দিন পরে একটা ব্যান্ডের গান আমার ভালো লাগতো, সেটা শিরোনামহীন। আর চিরকুট ব্যান্ডের মিউজিক ভালো লাগে, গান ততটা ভালো লাগে না। সোলো আর্টিস্টদের ভেতর আমার ফ্রেন্ডদের আমার ভালো লাগে। আমাদের পাওয়ার ভয়েসে আমার যারা কো আর্টিস্ট ছিল, স্পেশালি শামীম, রেশমি, ওদের গান আমার ভালো লাগে। ভালো লাগে না বাংলাদেশে যারা গান ছাড়া কামের চেয়ে ঘামে বেশি, যারা মানে কাজের চেয়ে মানে আওয়াজ বেশি। অনেকেই আছে, আমি নাম নিব না, কারণ নাম নিলেই ওদের টার্গেটটা আসলে ওরা সাকসেস হয়ে যাবে, তো নাম নিতে চাই না ওদের। গানের বাইরে আমি প্রতিদিন ক্রিকেট খেলি, শর্ট পিচ ক্রিকেট খেলি 9-10-এর ছেলেদের সঙ্গে, হায়েস্ট কলেজে পড়ুয়া ছেলেদের সঙ্গে, এবং ওরা আমার ফ্রেন্ড। তো একমাত্র আমি ওদের মধ্যে সিনিয়র, এবং সব কিছু ম্যানেজ করার দায়িত্ব আমার। তো প্রতিদিন ক্রিকেট খেলি। ক্রিকেট খেলাটা আমার প্রথমেই, আমি ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, তো এরপর আস্তে আস্তে আসলে একটু বাউন্ডুলে হয়ে যাওয়ার পরে মিউজিকের সঙ্গে দেখা, তারপরে তুমি মিউজিশিয়ান হয়ে যাওয়া। তো ক্রিকেটার হওয়ার স্বপ্ন এখন নেই, কিন্তু ক্রিকেটটা প্রচণ্ড এনজয় করি, আর ম্যাক্সিমাম টাইম আমি আমার বাচ্চার সঙ্গে কাটাই। তো করোনা তো আসলে পুরোটাই ঝামেলা, আশীর্বাদও বটে, কারণ আশীর্বাদ ফ্যামিলির সঙ্গে সময় দেওয়া হচ্ছে, আর ঝামেলা আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। আসলে অনেকেরই ইনকাম বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের বাদামওয়ালা থেকে শুরু করে অনেক বড় বড় অট্টালিকায় থাকা মানুষেরও ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। তো আমরা দোয়া করি যাতে করোনা থেকে আমরা মুক্তি পাই, আর আমরা অমানসিকতা থেকে মুক্তি চাই। আমরা মানুষ হতে চাই, ভালো মানুষ, মানুষ হয়ে মানুষের সঙ্গে থাকতে চাই। আর নিউজ জি লাইফস্টাইলকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। তো বারবার দেখা হবে ইনশাল্লাহ, দেখা তো হতেই হবে। যারা গান অনুরাগী, সবসময় বলবো যে অন্তর খোলা ভালোবাসা, ভালো গানের সঙ্গে থাকবেন, ভালো মানুষের সঙ্গে থাকবেন, ভালো গান শুনবেন, ভালো কথাবার্তা শুনবেন, উল্টাপাল্টা পোস্ট দেখে মন খারাপ করবেন না। এই তো, গান হোক। জোছনার দীপালিতে ব্যথাগুলো, জোছনার দীপালিতে ব্যথাগুলো মুছে গেছে আর যেন নেই, মুছে গেছে আর যেন ব্যথা নেই। ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই।